আমি কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাবো না। দারিদ্র দূর হয়েছে কি? মুদ্রাস্ফীতি বেড়েছে না কমেছে? তোমার চাকরি হয়েছে? অভিবাসন বন্ধ হয়েছে কিনা? নীতিশজি টাকা কোথা থেকে পাবেন? আপনার বাবার কাছ থেকে টাকা পাবেন। আমি ওকে ক্ষমা করব না। আমরা মরব, হারিয়ে যাব, মাটিতে মিশে যাব, কিন্তু বিজেপিতে যাব না। সে ভালো রাজনীতিবিদ নয়। এখন ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি ওকে বলবো ছেড়ে দিতে, বেশি হয়ে গেছে। তোমাকে এমন দেখে ভালো লাগছে কারণ তুমি খুবই কঠিন সময় পার করেছ। কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি ৩৪ বছর ধরে নানা অভিযোগ মামলার মুখে ছিলে, কিন্তু কখনো পথে যোগ দাওনি। তুমি যদি শুধু পথে যোগ দিতে, তোমার সব মামলা মিটে যেত, তুমি খুশি মানুষ হতে। তোমার সমস্যার অর্ধেক মিটে যেত। তুমি দল বদল করনি কেন? আমি স্থির করেছি, আমার সাথে যাই ঘটুক, যে শাস্তি আমি পাই, যে নির্যাতন আমি সহ্য করি, আমি কখনো বিজেপির মতো দল এবং নরেন্দ্র মোদীর সাথে হাত মেলাব না। আমি কখনো তা করিনি। আর আমরা তাদের ধ্বংস করব। আমি অসুস্থ হলেও আমি অসুস্থ বোধ করি না, এবং আমরা তাদের পরাজিত করব। আমার ছেলে তেজস্বী যাদব খুব কঠোর পরিশ্রম করছে, এবং এই নির্বাচনের সময় প্রচণ্ড গরমেও সে প্রতিদিন ৪ থেকে ৫টি জনসভা করছে। তাই বিহার থেকে আমরা ভালো ফলাফল পাব। কিন্তু তুমি মোদির সাথে জোট বেঁধে কেন যোগ দিলে না? কেন? ও ভালো রাজনীতিবিদ নয়। ও সাম্প্রদায়িক এবং ওর আমলে দেশ ভেঙে গেছে। দেশ এখন চুরমার হওয়ার মুখে। তাই আমি অনেক নেতার সঙ্গে ছিলাম, বড় বড় জাতীয় নেতার। আমি এমনকি প্রধানমন্ত্রীও বানিয়েছি, ২ জন প্রধানমন্ত্রী, কিন্তু আমি ওর মতো মানুষ কখনো দেখিনি। এই দেশ কখনো ওকে সমর্থন করবে না। আপনাকে প্রচার করতে দেখেছি, দারুণ সাড়া পাচ্ছেন। সত্যি বলছি, আমি অতিরঞ্জিত করছি না এবং সবাইকে এমন বলি না। ভালো সাড়া দেখতে পাই, কিন্তু আপনার সাড়া জনতা সত্যিই উন্মাদ হয়ে যায়। তারপর ওই সাড়া ভোটে পরিণত হয় না। এটা কি দলের সংগঠন যথেষ্ট ভালো নয় যে সমর্থনকে ভোটে রূপান্তরিত করতে পারে না? কারণ উৎসাহের সাথে ভোটের শতাংশের মিল নেই। ভিড় অবশ্যই আসে, এই গরমেও, এই মরশুমে। কারণ আমরা সব সময় ঠিক ইস্যুগুলো তুলি, যে সমস্যাগুলো জল করছে, মানুষ যা এখন চায়। বেকারত্ব মূল ইস্যু। মানুষ মোদিজি নিয়ে নয়, ইস্যুগুলো নিয়ে কথা বলতে চায়। তারা সরকারের কাছ থেকে ফলাফল চায়। আর যদি আপনি দেখেন, বিহারে যে 2টা বিধানসভা নির্বাচন হয়েছে, আমরা সবচেয়ে বড় দল হয়েছি। তাই মানুষ বলতো যে আমরা শুধু ওয়াই দল। কিন্তু যদি আপনি চাকরির মতো ইস্যু তুলেন, তারা যে ধর্মের হোক, ভোটাররা যে জাতের হোক, 1920-এ তারা আমাকে প্রায় সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আর আমি মনে করি 4-5টা আসনের বিরুদ্ধে অন্যায় উপায় ছিল। কারণ প্রথমবার 1920-এর নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রায় 3বার প্রেস কনফারেন্স করতে হয়েছে। আর তারা বলতো যে না, আমরা প্রতারণা করছি না, আমরা ন্যায্য আচরণ করছি। এবং তারা এটাও বলতো যে আমরা গণনা বন্ধ করব। আর তারা সন্ধ্যা থেকে গণনা বন্ধ করে দিয়েছিল। আর তারা রাত 10টায় আবার গণনা শুরু করে। তাই আপনি পরের দিন পত্রিকায় দেখে থাকবেন যে অনেকগুলো আসন ছিল যেগুলো নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, কিন্তু আমাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়নি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে, আমাদের তা মেনে নিতে হবে। তাই যদি আপনি দেখেন, আমরা প্রায় সেটা করে ফেলেছি। আমাদের 115 আসন আছে, আর সংখ্যাগরিষ্ঠতার জন্য 122 দরকার। তাই আমি মনে করি এখন মানুষ বেরিয়ে আসছে আর ভিডিও জমেছে। একটি দল হিসেবে সমর্থনকে রূপান্তরিত করা। না, আমরা এটা নিয়ে মনোনিবেশ করছিলাম কারণ আমাদের বিজেপি বা এর মতো ক্যাডার ছিল না। কিন্তু আজকাল ওই শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের নিজেদের ক্যাডার, বুথ কমিটি গড়তে হবে, এবং বিশেষ করে সামাজিক সমীকরণগুলো দেখতে হবে। দুটো বিধানসভা নির্বাচনে তোমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু লোকসভায় সেটাকে রূপান্তর করতে পারোনি। জানো, সারা দেশে এটা দেখা যায়। ধরো কর্ণাটকে
বিজেপি স্থানীয় নির্বাচনে ঠিকঠাক করে জাতীয় নির্বাচন আসলে হঠাৎ উপরে চলে যায়। তো তুমি কি মনে করো এবারের চিত্র কেমন? কারণ গতবার তো খুব খারাপ গিয়েছিল, তাই না? মানে একটা মাত্র আসন পেয়েছিলে, সেটা কিষাণগঞ্জে। তুমি কি মনে করো এবার তোমার জোট আরো শক্তিশালী? আমরা আমাদের ভুল থেকে শিখেছি। আর সেগুলো কি ছিল? ভুলগুলি আমাদের কিভাবে প্রচার চালানো উচিত এবং লোকসভা নির্বাচনে আমাদের যে ইস্যুগুলি তুলে ধরা উচিত। সুতরাং আমরা বেশ কিছু জিনিস শিখেছি এবং আজও আমরা আমাদের ইস্তেহারও প্রকাশ করেছি এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যুব সমাজকে 1 কোটি চাকরি দেব এবং বিশেষ করে প্রার্থী নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ। আজকাল আপনার এমন একজন প্রার্থীর প্রয়োজন যার নিজস্ব ভোটও থাকে, শুধু দলের ভোট নয়। তাই যদি আপনি দেখেন আমরা যে প্রার্থীদের আগে দিতাম এবং এখন কি পরিবর্তন এসেছে। আগে আমরা একই প্রার্থীদের বারবার মনোনীত করতাম এবং তারা 20-25 বছর ধরে লড়াই করত। এখন আমরা নতুন মানুষদের দিচ্ছি। মানুষ পরিবর্তন দেখতে চায়। আমাদের সরকারের সময় বিহারে আমরা একটি জাতি জরিপ করেছিলাম। এখন আমাদের কাছে সব রেকর্ড আছে। তাই আমরা চেষ্টা করছি তাদের শক্তি অনুযায়ী প্রতিনিধিত্ব দিতে। লালুজি, এই নির্বাচন সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? যেমন আপনি বিধানসভা নির্বাচনে ভালো কাজ করেছিলেন, এইবারের নির্বাচন কি আগের লোকসভা নির্বাচনের থেকে ভালো হবে? আর আপনি এবার প্রচারে নামবেন কিনা? আমি বিধানসভা নির্বাচনে ছিলাম না, কিন্তু আমি এখানে আছি সংসদ নির্বাচনের জন্য। সংসদে লোকসভা নির্বাচনে দেশের মানুষ, তরুণেরা এবং কৃষকরা সবাই বর্তমান সরকারের কাছে প্রতারিত বোধ করছে। আর নীতিশ কুমার, যিনি বিধানসভা নির্বাচনে 4-5টা আসনে প্রতারণা করেছিলেন, তাই আমরা সবাই সতর্ক এবং সাবধান। এবং আমি এই নির্বাচনে প্রচার করব। লালুজি, আপনি আর নীতিশ সর্বত্র লড়াই করতেন। যদি এখনি নীতিশ কুমার এসে এখানে বসতেন, আপনি তাকে কি বলতেন? আমি যেখানে বসে আছি এখানেই ঘুমাতাম। হঠাৎ নীতিশ কুমার এসে আমায় জাগাত এমনভাবে ধরত। ভাবি, নীতিশ কুমারের কি হয়েছে? মনে হয় ওর আলঝেইমার্স হয়েছে। ও সব সময় বুকের উপর হাত নাড়াচ্ছে। নোয়াদার এক সভায় দেখলাম, বলল 4000 আসন জিতবে। তারপর দুঃখিত বলে, সরি সরি, 400 আসন। এটা যে কারোর সাথেই ঘটতে পারে। কিন্তু যদি সে এখনই এসে যায়, আমি যদি নীতিশকে নিয়ে আসি, তুমি তাকে কি বলবে? সে এখানে আসলে আমি এবার ওকে মাফ করব না। কি মুখ নিয়ে সে এখানে আসবে? সে আজ এখানে আসলে আমি ওকে মাফ করব না, বরং ধন্যবাদও জানাবো। সে বাড়িতে এলে নিজে থেকেই চলে যাক। তুমি কি ওকে মনে করিয়ে দেবে? হ্যাঁ, আমি ওকে অনেক কিছু মনে করিয়ে দেব। তুমি ওকে কি মনে করিয়ে দেবে? ওকে অনেক কিছু মনে করিয়ে দেব। নীতিশের সঙ্গে তোমার কাজ হয়েছে, ও এখন এলে তুমি কি বলতে? ওর পাল্টানোয় তুমি অবাক হয়েছিলে। আমরা ওকে 1 কাপ চা দেব আর আমি হাত জোট করে শুধু নমস্কার বলবো। তুমি ওর সাথে যোগ দেবে না, নাকি ওকে তোমার সাথে যোগ দিতে বলবে? দেখুন, যা হোক না কেন, আমরা দ্বিতীয়বার ওকে আমাদের জোটে নিয়ে ফের মুখ্যমন্ত্রী বানিয়েছি, জেনে শুনে যে উনি আমাদের সাথে 2017-তে বেইমানি করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন এবং প্রতিবার বলেছেন যে আমি কখনো পতে যাব না। লালুজি যেমন বলেছিলেন, আমরা মরে যাব, উধাও হয়ে যাব, মাটিতে মিশে যাব, কিন্তু বিজেপিতে যাব না। তাই এখন ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ওকে নেওয়া মানে আমাদের জন্য বোঝা হয়ে যাবে এবং আমাদের ভোটারদেরও হতাশ করা। তাই শুধু ওকে আবার আমাদের জোটে নিতে গেলে যদি ও ফিরে আসে, সেটা আমাদের জন্য সমস্যা হবে। তাই আদর্শিকভাবেও ওকে এখন খুব স্পষ্ট হতে হবে এখন কোন আদর্শ এবং কি ধারণা তৈরি করছে ও। তাই এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং সময়ের সাথে মানুষেরও পরিবর্তন আনা উচিত। কিন্তু নীতিশজি যে নাম তার ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন যখন উনি প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং এখন আপনি ওকে দেখেছেন। ওর ছবিতে সম্পূর্ণ অবনতি হয়েছে। এখন মানুষ ওকে গুরুত্ব দেয় না এবং এখন মানুষ ওর থেকে বিরক্ত।
এখন তারা আর ওকে এই পদে দেখতে চায় না। তাই এটাই বাস্তবতা, এখনকার জমিনের বাস্তবতা। তাই এখন যদি ও আসে, আমি তবুও ওকে সম্মান করব। আমার বাড়িতে ওকে স্বাগত জানাব, কিন্তু শুধু আমার বাবার সাথে সম্পর্কের জন্য, কারণ উনি আমার বাবার সাথে কাজ করেছেন এবং সব সময় বলেন যে উনি ছোট ভাই। তাই আমার কাছে উনি একজন কাকা। আমি ওকে সম্মান করব এবং স্বাগত জানাবো, কিন্তু দলের নেতা হিসেবে না। ওর সাথে হাত মেলাবো না। গত 2-3টা নির্বাচনের দিকে তাকালে দেখবেন ও দুই পক্ষেই লড়াই করেছে। ওর আর যে পর ভোট মিলে প্রায় 75%। আমার প্রশ্নটা তোমার কাছে একটু আলাদা। তুমি আসলে সরকারি চাকরি করেছ, এটা তোমাকে রাজনীতিবিদ হিসেবে কিভাবে পরিবর্তন করেছে এবং কি শিক্ষা দিয়েছে যা তোমাকে একজন ভালো রাজনীতিবিদ করে তুলেছে এবং নির্বাচনে জেতার সম্ভাবনা বাড়িয়েছে? তুমি বছরের বেশি সময় ধরে উপমুখ্যমন্ত্রী ছিলে। আমি ওখানে 17 মাস ছিলাম, আর আগেও আমি ওখানে 18 মাস ছিলাম। তাই আমি ওনার সঙ্গে কাজ করেছি। উনি কারো মতামত নিতে পছন্দ করেন না। নিজের একটা মনসেট আছে, প্রযুক্তি বোঝেন না। কাউকে ফোনে দেখলেই চেঁচাতে থাকেন, তুমি ফোনে কেন? পৃথিবী শেষ হয়ে যাবে, সবাই ফোনে মগ্ন। কিন্তু আমি মনে করি যে এর কোনো ভবিষ্যৎ নেই। দলটা জয় দু থেকে লোকে বাবা দতে যোগ দেবে, ওদের কোনো ভবিষ্যৎ নেই। আর আমি মনে করি আমরা আমাদের কাজ দেখিয়েছি। নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি মুখ্যমন্ত্রী হলে 10 লাখ মানুষকে চাকরি দেব, আর সেই সময় নীতিশজি বলেছিলেন টাকা কোথা থেকে আনবে? তোমার বাবার কাছ থেকে টাকা পাবে, এটা অসম্ভব। কিন্তু যখন আমি উপমুখ্যমন্ত্রী হলাম সেই অবস্থা ছিল। লোকে আমাকে জিজ্ঞেস করত, মিডিয়া জিজ্ঞেস করত। এখন আমি সরকারে আছি, আমি কি বলবো? তাই তুমি দেখেছ যে স্বাধীনতা দিবসে উনি ঘোষণা করেছিলেন যে আমরা 10 লাখ সরকারি চাকরি এবং 10 লাখ কর্মসংস্থান দেব। এই ধারণা কার? মানুষকে কে প্রতিশ্রুতি দিয়েছিল? এবং 17 মাসের মধ্যে আমরা 5 লাখ মানুষকে সরকারি চাকরি দিয়েছি। নরেন্দ্র মোদীজিও বোধ হয় এত চাকরি দেননি, কোনো অন্য রাজ্যের সরকার। তাই শুধু চাকরি নয়, আমরা একটা আইটি নীতি তৈরি করেছি, আমরা পর্যটন নীতি তৈরি করেছি, বিনিয়োগকারীদের থেকে এমওইউ পেয়েছি। বিহারে 15,000 কোটি টাকা। প্রথমবারের মতো আমরা একটা ক্রীড়া নীতি তৈরি করেছি। তাই খেলোয়াড়রা যে কেউ মেডেল জিতবে। মেডেল নিয়ে এসো, চাকরি পাও, আর সর্বোচ্চ পদ ডিএসপি স্তরের। তাই আমরা পরিবর্তনের চেষ্টা করছিলাম। আমি নতুন ধারণা নিয়ে আসছিলাম, আর আমি মনে করি উনি এটা পছন্দ করেননি। যেমন উনি বলেছিলেন যখন গভর্নর হাউস থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পর যে সে কৃতিত্ব নিচ্ছে। কিন্তু সব সময় আমি ওনাকে সম্মান দিয়েছি, আর উনি ছিলেন মুখ্যমন্ত্রী। আমি ওনাকে কৃতিত্ব দিয়েছি। যদি আমার ভাষণগুলি দেখো যখন মানুষকে নিয়োগপত্র দিচ্ছিলাম। কিন্তু আমি জানি না, কিছু মানুষ আছে, আমি মনে করি যারা নীতিশজিকে মুখ করে পেছন থেকে কাজ করাচ্ছে, তারা ওনাকে ব্যবহার করছে। এটা বাস্তবতা, আর আমি তাদের নাম বলবো না। ওদের নাম বল। বিহারে সব বিহারি জানে। জোরু থেকে অনেক নেতা নীতিশজির সাথে কথা বলেছে, তারা নিশ্চয়ই তাকে জানিয়েছে, কিন্তু উনি তা মানতে নারাজ। আর তারা দলের অবস্থা খারাপ করছে, নীতিশ কুমারজির ছবি নিয়ে খেলা করছে। এই জন্যই পতন হয়েছে। গত বিধানসভা নির্বাচনে আপনি বিহারের দক্ষিণ পশ্চিম এলাকায় খুব ভালো করেছিলেন। এই নির্বাচনে আপনি কি সেখানেই জোর দিচ্ছেন? সেই এলাকায় আপনার মনোযোগ থাকবে? প্রথম দফায় আমরা বেশ ভালো করেছি, দ্বিতীয় দফাটা আধাআধি হয়েছে, আর তৃতীয় দফাটা সত্যি খারাপ গেছে। তৃতীয় দফাটা হলো কোশি আর সীমাঞ্চল অঞ্চল, আর মগধে আমরা সাফ জিতে নিয়েছি। আর উত্তরের কিছু অংশে গত নির্বাচনে কিছু জেলায় আমরা টিকিট ভাগাভাগি করেছিলাম, আর আমাদের জোটের দলগুলোকে আসন দিয়েছিলাম। তাই কিছু জায়গায় আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন লড়িনি।
এর ফলে আমাদের কর্মী বাহিনী দুর্বল হয়ে পড়েছে। আর জোট গড়তে গেলে তো টিকিট ভাগ করে দিতে হয়, কিছু ছাড়তে হয়। তাই সেই অঞ্চলগুলোতে আমাদের দল একটু, জানেন তো, দুর্বল হয়ে গেছে। কারণ ওগুলো বেশিরভাগ সংখ্যালঘু এলাকা। আর সংখ্যালঘু এলাকায় কংগ্রেস সত্যি লড়াই করতে চায়। তবে এবারও আমরা ওখান থেকে একটু পরীক্ষা করেছি। চম্পারণের দিকটা কংগ্রেসের হবে। এখানে সীমাঞ্চল কোশি বেশিরভাগ কংগ্রেসের হবে। তাই এবার আমরা একটা ভারসাম্য তৈরি করেছি। আর আমরা ভোট ব্যাংকও তৈরি করার চেষ্টা করছি। আমরা এটা নিয়ে কাজও করে যাচ্ছি। কিন্তু কংগ্রেস কি আসলে আপনার ওপর আসন বন্টনের ব্যাপারে চোখে নেই? এবং তারা কি এখানে মাটি ছেড়ে দিয়েছে? না, দেখুন, প্রত্যেক দলেরই অধিকার আছে, তাই না? ওরা আসন চায় আর সেরা আসনগুলো পেতে চায়। তাই আমাদের সামঞ্জস্য করতে হয়। এটা এমন কিছু নয়। কিন্তু আমাদের দায়িত্ব সত্যিকারের জয়ের সম্ভাবনা অনুযায়ী টিকিট ভাগ করে দেওয়া। মোদিজিকে কি পরামর্শ দেবেন? আর লালুজি, উনি যদি আপনার কাছে পরামর্শ চান তাহলে কি বলবেন? আমি ওকে বলবো ছেড়ে দিতে, এবার বেশি হয়ে গেছে। তুমি অনেক মিথ্যা বলেছ। তুমি যথেষ্ট মিথ্যা বলেছ। অনেক মানুষ সংখ্যালঘু এবং নেতাদের মেরেছ। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নেতা আনসারিকে বিষ দেওয়া হয়েছে। এখন সবাই দেখতে পাচ্ছে কিভাবে মানুষকে খুন, জেল, ইডি আর আদালতের মামলার মাধ্যমে জড়িয়ে রাখা হচ্ছে। তাই এখন তুমি আর দেশ চালানোর যোগ্য নও। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় তোমার হাতে নেই। তাই দয়া করে চলে যাও। তুমি অনেক প্রধানমন্ত্রী রেখেছে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, তৈরি করেছি এবং চালিয়েছি। আপনাকে যদি বাস্তবিক অনুমান করতে হয়, আপনি কেমন ভাবেন বিহারের পরিস্থিতি হবে? আমি বিহারে একটা খুব উজ্জ্বল দৃশ্য দেখতে পাচ্ছি। দুঃখিত, আপনি যে সংখ্যাগুলির কথা বলছেন তা নির্দিষ্ট করেননি। আমি আপনার প্রদত্ত কোনো টেক্স অনুবাদ করতে পারবো না যতক্ষণ না আপনি তা সরবরাহ করেন। দয়া করে টেক্স প্রদান করুন যাতে আমি অনুবাদে সাহায্য করতে পারি। সংখ্যা মানে আমরা এখানে সংখ্যাগরিষ্ঠতায় জিত, আর জনগণও প্রস্তুত। আমরা যে মিছিল করেছি, তেজস্বীজির মিছিল চলছে, প্রচার চলছে। মানুষ খুবই বুদ্ধিমান আর চালাক, আর তারা বিজেপির কৌশল আর কাজের ধরন বুঝে গেছে। এখন তাদের সময় শেষ। বিহারের ভবিষ্যৎ উজ্জ্বল। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, আমরা এখানে শক্ত অবস্থানে আছি। তাহলে লালুজি, আপনি কি মনে করেন না যে রাম মন্দির থেকে কিছু সুবিধা পাবে? সবাই রাম রহিমে বিশ্বাস করে। রাম মন্দির ওরা বানায়নি। মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। সুপ্রিম কোর্ট এই নির্বাচনে মন্দিরের রাজনীতি চলবে না। নিজেদের জায়গা করে নিতে ওরা রামকে পূর্ণ করছে। সবাই রাম রহিমে বিশ্বাস করে। তোমার নাম আল্লাহ, তোমার নাম ঈশ্বর। হে প্রভু, সবাইকে সমভাবে আশীর্বাদ কর, তাই এমন জিনিস চিহ্নিত করে চলেছে। এখন ওরা নিরামিষতার প্রসঙ্গ তুলেছে। কিছু না কিছু নিয়ে কথা বলে যাচ্ছে যাতে কোথাও থেকে ভোট পাওয়া যায়। শেষবারের মতো আমি আপনাকেও এটা জিজ্ঞাসা করছি, পুলওয়ামা একটা বড় ঘটনা ছিল। অযোধ্যা কি পুলওয়ামার মতো বড় হবে? অর্ধেক বড় না, ততটা বড়। আপনি কিভাবে মূল্যায়ন করেন? ভোটারের কাছে পুলওয়ামাকে অযোধ্যার সাথে তুলনা করুন। না না, পুলওয়ামা আলাদা ব্যাপার ছিল। পুলওয়ামাকে মন্দিরের সাথে তুলনা করা যায় না। পুলওয়ামা হামলার সময় দেশের মানুষের ভাবাবেগ আমাদের সৈনিকদের সাথে ছিল। সৈনিকরা প্রতিশোধ নিয়েছিল। মোদি যুদ্ধ করতে যাননি। দেশের সৈন্যরা গিয়ে তাদের আক্রমণ করেছিল। যেমন প্রণয় প্রায়ই বলে, কিছু বিষয় আছে যা খুব জরুরি কিন্তু মানুষ দলের মধ্যে পার্থক্য করতে পারে না কারণ কেউ সেগুলো দেয়নি। তাহলে আর কি কি ইস্যু বিহারের ভোটারদের নাড়া দিচ্ছে? আমরা স্থানীয় সমস্যাগুলির দিকে মনোনিবেশ করছি এবং মানুষকে বোঝাতে চাইছি, যদি তোমার গ্রাম উন্নত না হয়, দেশ উন্নত হতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। ওরা তোমার গ্রামের জন্য কি করেছে? বিহার দেয়ার হাতে 29 জন সাংসদ দিয়েছে। নরেন্দ্র মোদীজি 10 বছর ধরে প্রধানমন্ত্রী।
বিহারে 17 বছর ধরে ডাবল ইঞ্জিন সরকার আছে। ওদের সাংসদ 15 বছর ধরে জিতে আসছে। ওদের স্থানীয় বিধায়ক করা আছে। এ থেকে জেড সব ব্যবস্থা ওদের হাতে। আমি যাই আর মানুষকে জিজ্ঞাসা করি, দারিদ্র্য কি দূর হয়েছে? মূল্য বৃদ্ধি বেড়েছে না কমেছে? তোমরা চাকরি পেয়েছ? অভিবাসন বন্ধ হয়েছে কিনা? মোদিজি কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এর মধ্যে। সবার জন্য স্থায়ী বাড়ি তৈরি করা। এখন মানুষ বুঝতে শুরু করেছে সেটা। তাই আমাদের ওদের বুঝিয়ে দেওয়া উচিত যে এগুলোরই আসল সমস্যা। আমরা নেতা এবং মানুষকে বুঝতে সাহায্য করা আমাদের দায়িত্ব। কিন্তু বিজেপি খুব চালাকি করে খেলছে। ওরা আসল ইস্যুতে কথা বলবে না, ইস্যুগুলোকে ঘুরিয়ে দিতে চায়। আর এখন মিডিয়াও তেমনি আছে। মিডিয়া কখনো এমন ছিল না যেমন আমরা এখন দেখছি। ওরা ন্যায্য নয়। ওদের উচিত সরকারকে, মন্ত্রীদের প্রশ্ন করা, কিন্তু ওরা বিরোধী দলকে প্রশ্ন করছে। বিরোধীদের উপর ছোট কিছু পেলেই তাকে যেন বড় কিছু পাওয়ার মতো দেখাচ্ছে। কিন্তু একই রকম যেমন আসামে, মহারাষ্ট্রে ঘটেছে। মোদিজি নির্বাচনের সময় যেতেন, বলতেন 70,000 কোটির কেলেঙ্কারি হয়েছে, আদর্শ কেলেঙ্কারি হয়েছে। কিন্তু ওরা এমন লোকদের মন্ত্রিসভায় জায়গা দিচ্ছে যেমন আসামের মুখ্যমন্ত্রী, বিহারের উপমুখ্যমন্ত্রী। তাহলে মূলত ওরা প্রযুক্তি দিয়ে খুব চালাকি করে খেলছে। ওদের কাছে টাকা আছে, মিডিয়া আছে, তাই ওদের কাছে মানুষকে প্রভাবিত করার আরো বেশি শক্তি আছে। তাই যতক্ষণ না আমরা একজোট হব, যতক্ষণ না মিডিয়া ন্যায্যভাবে ভূমিকা রাখবে, যতক্ষণ না সাংবিধানিক প্রতিষ্ঠান ন্যায্য হবে, কারণ আজকাল আমরা মিডিয়া বা সাংবিধানিক প্রতিষ্ঠানকে দেখি, তাদের মনে হয় পর অংশ। বেজিল যা সিদ্ধান্ত নেয় তারা তাই করে। মোদিজি খুশি হবেন। তাই আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের দায়িত্ব আরো বেশি করে মানুষকে বুঝিয়ে দেওয়া যে কি আসল সমস্যা। তোমাদের ভোট দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর কাজ হলো হাসপাতাল তৈরি করা, শিক্ষা দেওয়া, স্বাস্থ্য সেবা দেওয়া, চাকরি সৃষ্টি করা। কি খাবে, কি পড়বে নিয়ে কথা বলা নয়। তাহলে এটাই আসল কথা। তাই সর্বত্র মোদিজি চান পুতিনকে ন করতে। তাই আমরা মনে করি যদি আমরা আসল স্থানীয় সমস্যাগুলির দিকে মনোনিবেশ করি, বিজেপির যে মানসিকতাটা তৈরি করতে চাইছে তার পরিবর্তে, যেমন মোদিজির ভারতের বাইরে খুব ভালো ইমেজ আছে। ভারত বিশ্বে প্রাধান্য পাচ্ছে। মোদিজির ক্ষমতায় আসার পর থেকে ভারতের ম্যাপ এটলাসে আঁকা হয়েছে, আগে ছিল না। এবং দেশ ভালো করছে। তাহলে দেশ কিভাবে গড়ে ওঠে? গ্রামের মাধ্যমে। দেশের প্রাণ গ্রামে নিহিত। এবং আজ গ্রামে বসবাসকারী মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তাই আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। লালুজি, আপনি 1970 সালে জনতা পার্টিতে ছিলেন আর আজ আপনি ইন্ডিয়া জোটে আছেন। তাহলে আজকের দিনে জনতা পার্টির সময়ের মতো ঢেউ আছে কি? নাকি এটা শুধু একটা জোট যেখানে লক্ষ্য কিছু আসন জেতা? সেই সময়ের মতো বড় জয়ের হাওয়া তো নেই। এটাকে একটা ঢেউ মনে করো। এই ঢেউ ভারতের। মনে হতে পারে আমরা ভাগাভাগি, কিন্তু আমরা এক। এই ঢেউ আমাদের। আজকের সময়ের সমস্যাগুলো 1970-এর চেয়েও গুরুতর। নেতারা হয়তো মানতে চায় না, কিন্তু দেশের মানুষ, ভোটাররা সব বুঝতে পারছে। তাই এবার আমরা জিতবো এবং ওদের হারাতে পারবো। জনগণ কি এই সরকারের প্রতি ক্ষুব্ধ? জনগণ খুব রেগে আছে। দেশের মানুষ অনেক রাগান্বিত, আফসোস করছে এবং ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য কিছুই ঠিক হয়নি। আমাদের দেশ ভেঙে পড়ার প্রান্তে, বিভক্ত। আমাদের এক করতে হবে, সবাইকে একত্রিত করতে হবে, আর আমরা তা করবই। লালুজি, আপনি এত বড় নেতা ভারতে, তাও এত বছর ধরে। বলুন তো, তেজস্বীকে আপনি কি শেখালেন? ওকে আপনি কি বলেছেন? আর আপনার বাবা কি আছে? আপনি আপনার বাবার কাছ থেকে কি শিখেছেন? আমি তেজস্বীকে পুরো স্বাধীনতা দিয়েছি, একেবারে ফ্রি হ্যান্ড। ওকে কোনোদিন বাধা দিইনি, ওর সিদ্ধান্তে কখনো আপত্তি করিনি। ও যে সিদ্ধান্ত নিত আমি সেগুলোতে সহযোগিতা করতাম।
কখনো ওর সাথে বিরোধিতা করিনি। আর তেজস্বী ভালো করছে এই ব্যাপারে আমি খুব গর্বিত। তবে ছোট বাচ্চাদের বাধা দেওয়া উচিত না। কখনোই না। আমি তেজস্বীকে লক্ষ্য করছি, সে ভালো করছে, আরও ভালো। ওর মানুষের সাথে আচরণ ভালো। দেখ, আমরা একই বয়সের, তাই না? ছোটরা আমাদের থেকে ভালো, তাই তো? হ্যাঁ। তুমি তোমার বাবা থেকে কি শিখেছ? তোমার আদর্শে অটল থাকো। আমরা এটাই চেষ্টা করছি। হ্যাঁ, ও অনেক কষ্ট পেয়েছে, তাহলে আমি কেন কষ্ট পাব না? আমারও অনেক মামলা আছে। প্রথমে ভেবেছিলাম রাজনীতিতে এলে আমার কোনো মামলা হবে না, আর আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি। শৈশব থেকেই আমি সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন। আর মানুষ আমার বাবাকে যেভাবে একজন নেতা হিসেবে দেখত, আমিও তাকে দেখতাম বাবা হিসেবে বেশি, কিন্তু আমি তাকে একজন নেতা হিসেবেও দেখতাম। আর ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের একটা বড় জিনিস দাও। ছোটবেলা থেকেই আমি ওনাকে দেখে আসছি। উনি মানুষের প্রতি একনিষ্ঠ এবং উৎসর্গিত। যখন আমি ওনার সাথে সময় কাটাতাম না, তিনি সেই সমস্ত সময় গরিব মানুষের জন্য দিতেন। এখনো আজ অবধি দেখছি মানুষই লালুজির শক্তি। সব সময় উনি অসুস্থ, ভালো নেই, কিন্তু বাইরে বসে থাকবেন এবং দরজা খোলা। যে কেউ দেখা করতে চায়, যেখান থেকেই আসুক না কেন, সবাইকে দেখা করেন। আর সবচেয়ে ভালো দিক হলো লালুজি প্রতিহিংসা পরায়ণ নন। আজকালের রাজনীতিতে দেখুন কত ঘৃণা ছড়াচ্ছে। অটলজির আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আডবাণীজিও। সেই সময়টা আলাদা ছিল। এখন এত ঘৃণা ছড়ানো হচ্ছে। সকালে কেউ এলে যে লালুজিকে গালি দেয়, সন্ধ্যায় বসবেন এবং তার সাথে হাসি মুখে কথা বলবেন, সম্মান করবেন। এটাই ছিল ওনার আকর্ষণ। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি যখন তোমার বাবা আর ছোটবেলার কথা বলো, খুব আবেগপ্রবণ হয়ে যাও। আবেগ প্রকাশ পায়। আমি করি, কারণ এটা একটা বড় দায়িত্ব। আর বাবা এইমাত্র বললেন যে উনি আমার সাথে কখনো বিরোধিতা করেননি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আর উনি বলছেন, আমি এটাকে অন্যভাবে নিচ্ছি, যে উনি আমাকে একটা খুব বড় দায়িত্ব দিয়েছেন। ওর সময়ে রাজনীতি অনেক বেশি জাতপাতের প্রভাবিত ছিল। এখনো এর কতটা বেঁচে আছে, নাকি প্রায় হারিয়ে গেছে? অনেক কিছু পাল্টে গেছে। দেখুন, যে সময়টায় সামাজিক ন্যায় বিচারের প্রয়োজন ছিল, মান্ডাল কমন্ডাল ছিল, সেই যুগটা আলাদা ছিল। এখন যুগটা পাল্টে গেছে। ৯০-এর দশকের কথা, এখন ২০২৪। অনেক সময় হয়ে গেছে। তাই এখন সমস্যাগুলো আলাদা। এখন জীবনযাত্রা আলাদা। আগে নির্বাচন কম টাকায় হতো, এখন ব্যয়বহুল। আজকাল একনায়কতন্ত্র চলছে। বিরোধী দলের ব্যাংক জব্দ করা হচ্ছে, ফ্রিজ করা হচ্ছে। যে কেউ, এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে পাঠানো হচ্ছে। তাই গরিব মানুষের ন্যায় বিচার দিতে, সবার সম্মান নিশ্চিত করতে, সবাইকে একত্রিত করতে, যাতে কোনো বৈষম্য না থাকে। আর আজকের যুগে তাকালে একনায়কতন্ত্রের শাসন চলে এসেছে। তাই সেই যুগের মানুষগুলো খারাপ লাগতেই পারে, কারণ পরিবর্তন হচ্ছিল। কিন্তু এখন কেউ মুখ খুলছে না, কেউ লড়াই করার জন্য তৈরি নেই। আগে মানুষ তাদের অধিকারের জন্য লড়ত। আজকাল সবার মুখ বন্ধ। বেশ পর লোকেরা বিহারে বলেছে, আমাদের ৪০০ আসন দাও, আমরা ভারী সংখ্যাগরিষ্ঠতা চাই। কেন? আমরা সংবিধান বদলাতে চাই, প্রকাশ্যে বলা হচ্ছে। আর সেই যুগে এমন কিছু উঠে এলে কি হতো? তাই তো পার্থক্য। এই নির্বাচন কমিশনই ৪টে, ৬টে, ৫টে আসনের ছোট ছোট এলাকায় ভোট করাবে। এটা কি তোমাদের মতো দলের জন্য সুবিধা যেখানে বিশেষ ক্যাডার নেই? নাকি মানুষ বলে এতে বিজেপির লাভ হয়, কারণ তারা তাদের নেতাদের উড়িয়ে আনতে পারে, নিয়ে যেতে পারে? এটা তোমাদের জন্য সাহায্য করে নাকি ক্ষতি? দেখুন, স্পষ্টই বোঝা যাচ্ছে এটা আমাদের জন্য কঠিন, বিশেষ করে আঞ্চলিক দলের জন্য। বিজেপির কাছে অনেক সম্পদ আছে এবং প্রধানমন্ত্রীর আমাদের রাজ্যে প্রচারের সুযোগ বেশি।
আর আমাদের রাজ্যে যোগ জন্য সবসময় চ্যালেঞ্জ ছিল। 10 বছর ধরে শাসন করে জয়দিয়ের সাথে সরকার চালালেও বিজেপি এখনো একা লড়াই করতে পারে না। তাদের শক্তি নেই, একা লড়াই করার সাহস নেই। তাই প্রতিটি দফায়, যেসব দফায় আমাদের নির্বাচন হচ্ছে 7টা দফা, এটাও একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ আমাদের কাছে তেমন সম্পদ নেই। ওদের কাছে সব কিছু আছে, যা চাইবে পাবে এবং করবে। শেষ কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো দেখাচ্ছেন, গত 5-7 বছরের চেয়েও ভালো। তাই এটা খুব ভালো। মানুষজনকে আপনি কোনো বার্তা দিতে চান, একটা বার্তা বলবেন। দেশ বাঁচাতে বিজেপি সরানো উচিত। এটা সময়ের দাবি বিজেপি তুলে দেশ বাঁচানো। ধন্যবাদ। ধন্যবাদ।